নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালি আরপি9 এর আগের ভিডিওগুলিতে আমরা দেখে নিয়েছিলাম আমরা কিভাবে ট্যালি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবো, এবং এতে কোম্পানি খোলার ব্যাপারটি বিশদে বর্ণনা করার পরে আমরা চলে এসেছিলাম গেটওয়ের উপরের দিকের এবং নিচের দিকের এই অংশগুলিতে আমরা কি কি কাজ করতে পারছি তা দেখার জন্য। এছাড়া আমরা সাইড বারে যে অপশনগুলি পাচ্ছি সেগুলির কাজও দেখে নিয়েছিলাম। এর আগের ভিডিওটিতে আমরা দেখে নিয়েছিলাম যে আমরা অ্যাকাউন্টস ইনফোর ভেতর থেকে কি কি লেজার গ্রুপস পাচ্ছি এবং সেগুলির সম্বন্ধে আমরা বিশদে আলোচনা করে নিয়েছিলাম। এছাড়া আমরা লেজার কিভাবে ক্রিয়েট করব এবং পরবর্তীকালে তাতে কোনো পরিবর্তন কিভাবে করব তাও দেখে নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা ট্যালি আরপি9 এ প্রাথমিকভাবে কি কি ভাউচার টাইপ পাচ্ছি। আমরা আজকের ভিডিও শুরু করব, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আপনি ভবিষ্যতে কোনো ভিডিওই মিস না করেন। চলে যাব অ্যাকাউন্টস ইনফো এবং এখান থেকে ভাউচার টাইপসে। ভাউচার টাইপসে আমরা প্রথমে তিনটি অপশন পেয়ে যাচ্ছি, ক্রিয়েট, ডিসপ্লে এবং অল্টার। অর্থাৎ আমরা কোনো নতুন ভাউচার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। যে ভাউচারগুলি অলরেডি ক্রিয়েট করা রয়েছে সেগুলি ডিসপ্লের ভেতর থেকে দেখে নিতে পারি। এছাড়া কোনো ভাউচারে কোনো পরিবর্তন করতে গেলে আমরা চলে যেতে পারি অল্টারে। আমরা ডিসপ্লের ভেতরে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো যে 22টি ভাউচার প্রাথমিকভাবে দেওয়া রয়েছে। আমরা একে একে এই ভাউচারগুলির সম্বন্ধে আলোচনা করে নেব। প্রথম ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রা। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে হলে, ব্যাংকে কোনো ক্যাশ ডিপোজিট করতে হলে বা উইথড্রয়াল করতে হলে অর্থাৎ তুলে নিতে হলে আমরা কন্ট্রা ভাউচার ব্যবহার করতে পারি। এরপরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ক্রেডিট নোট। ক্রেডিট নোট ব্যবহার করে আমরা সাধারণত কোনো সান্ড্রি ডেটারকে অর্থাৎ যাদেরকে আমরা কোনো আইটেম সেল করেছি তাদের স্কিম, বোনাস, কুপন এই জাতীয় এক্সট্রা সুবিধাগুলি দিতে পারি। এছাড়া আমরা ক্রেডিট নোট ব্যবহার করে কোনো স্টক আইটেম যদি বেশি দামে বিক্রি করা হয়ে গিয়ে থাকে তাহলে তার রেট অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এছাড়া আমরা কোনো সান্ড্রি ডেটারের কাছ থেকে কোনো স্টক আইটেম রিটার্ন আনতে হলে অর্থাৎ সেলস রিটার্নের কাজেও ক্রেডিট নোট ভাউচার ব্যবহার করতে পারি। এরপরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ডেবিট নোট। ডেবিট নোট আমরা প্রাথমিকভাবে পারচেজ রিটার্নের কাজে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি কোনো সান্ড্রি ক্রেডিটারের কাছ থেকে কোনো স্টক আইটেম বেশি মূল্যে কিনে থাকি তাহলে সেই স্টক আইটেমের রেট অ্যাডজাস্টমেন্ট ক্লেম করার জন্য আমরা ডেবিট নোট ব্যবহার করতে পারি। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ডেলিভারি নোট। কিন্তু আমরা ডেলিভারি নোট বোঝার আগে কোনো স্টক আইটেম পারচেস বা সেল করার যে অ্যাকাউন্টিং এর প্যাটার্ন রয়েছে সেটি বুঝে নেব। ধরা যাক আমরা কোনো স্টক আইটেম পারচেস করছি, তার জন্য আমাদের প্রথমে দিয়ে দিতে হবে পারচেস অর্ডার। অর্থাৎ আমরা কোনো সান্ড্রি ক্রেডিটারকে জানাবো যে এই স্টক আইটেম আমরা তাদের কাছ থেকে কিনতে চাইছি, এর জন্য আমাদেরকে একটি অর্ডার দিতে হবে। এরপর সেই সান্ড্রি ক্রেডিটার আমাদেরকে পাঠিয়ে দেবে রিসিপ্ট নোট, এবং কখনো কখনো সেই স্টক আইটেমের মুভমেন্ট সেই সান্ড্রি ক্রেডিটারের গোডাউন থেকে আমাদের গোডাউনে এই রিসিপ্ট নোটের সঙ্গেই হয়ে যাবে। অথবা এর পরের স্টেপ হিসেবে আমরা পাবো পারচেজ ইনভয়েস, এবং শেষে এখানে এসে স্টক আইটেম পারচেজ ইনভয়েসের সঙ্গে আমাদের গোডাউনে আসবে। ঠিক একইভাবে সেলসের জন্য আমরা প্রথম রিসিভ করব সেলস অর্ডার। অর্থাৎ কোনো সান্ড্রি ডেটার আমাদের কাছ থেকে কোনো জিনিস পারচেস করতে চাইলে আমাদেরকে কোনো স্টক আইটেমের জন্য অর্ডার দেবে। এরপর আমরা ডেলিভারি নোট ব্যবহার করে স্টক আইটেমটি পৌঁছে দিতে পারবো। অথবা চাইলে শেষে গিয়ে সেলস ইনভয়েসের সঙ্গেও আমরা ওই স্টক আইটেম সান্ড্রি ডেটারের গোডাউনে পৌঁছে দিতে পারি। তাহলে আমরা যদি আবার একবার অর্ডারটা ভালোভাবে বুঝে নিই, পারচেজের জন্য আমাদেরকে প্রথম দিতে হবে পারচেজ অর্ডার, তারপরে আমরা পাবো রিসিপ্ট নোট। রিসিপ্ট নোটের সঙ্গে আমরা যদি স্টক আইটেম রিসিভ না করি তাহলে পারচেজ ইনভয়েসের সঙ্গে আমরা ওই স্টক আইটেম রিসিভ করব। ঠিক একইভাবে সেলসের জন্য আমরা প্রথমে রিসিভ করব সেলস অর্ডার। আমরা স্টক আইটেম ডেলিভারি নোট ব্যবহার করে পৌঁছে দিতে পারি, অথবা আমরা যখন সেলস ইনভয়েস পাঠাবো সেলস ইনভয়েসের সঙ্গে স্টক আইটেমটি আমরা সান্ড্রি ডেটারের গোডাউনে পৌঁছে দিতে পারবো। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি জব ওয়ার্ক ইন অর্ডার এবং জব ওয়ার্ক আউট অর্ডার। জব ওয়ার্ক বলতে সাধারণত দুটি বা তার বেশি র মেটেরিয়াল বা কাঁচামালকে একটি ফিনিশড গুডস বা ব্যবহারযোগ্য বস্তুতে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যে ব্যক্তি বা যে কোম্পানি ওই রূপান্তর করবেন তিনি হলেন জব ওয়ার্কার। জব ওয়ার্ক ইন অর্ডার এবং আউট অর্ডারের সঙ্গে আরও দুটি ভাউচার জড়িত রয়েছে, যেগুলি হলো মেটেরিয়াল ইন এবং মেটেরিয়াল আউট। আমরা যদি জব ওয়ার্কার হিসেবে কাজ করি তাহলে জব ওয়ার্ক ইন অর্ডার রিসিভ করার পরে মেটেরিয়াল ইন ব্যবহার করে আমরা র মেটেরিয়ালকে আমাদের গোডাউনে আনতে পারবো, এবং মেটেরিয়াল আউট ব্যবহার করে আমরা ওই র মেটেরিয়ালকে ফিনিশড গুডসে পরিণত করার পরে তা সান্ড্রি ডেটারের গোডাউনে পৌঁছে দিতে পারবো। এবং ঠিক বিপরীতভাবে জব ওয়ার্ক আউট অর্ডার ব্যবহার করে আমরা যদি অন্য কোনো জব ওয়ার্কারকে কাজ করাই তাহলে আমরা মেটেরিয়াল আউট ব্যবহার করে আমাদের গোডাউন থেকে র মেটেরিয়াল ওই জব ওয়ার্কারের গোডাউনে পাঠিয়ে দিতে পারবো, এবং মেটেরিয়াল ইন ব্যবহার করে জব ওয়ার্কারের গোডাউন থেকে আমাদের গোডাউনে ফিনিশড গুডস আমরা নিয়ে আসতে পারবো। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি জার্নাল। জার্নাল ভাউচার ব্যবহার করে আমরা সমস্ত ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বোঝাতে গেলে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাক আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কোনো র মেটেরিয়াল পারচেস করছি, কিন্তু আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কোনো পারচেস অর্ডার দিইনি বা তাদের সঙ্গে আমাদেরকে কথাও বলতে হয়নি। আমরা কথা বলেছিলাম রাজদা সেলসের সঙ্গে, যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্রোকার বা এজেন্ট হিসেবে কাজ করছে। এখন এই অবস্থায় যে স্টক আইটেম এবং ট্যাক্স ইনভয়েস আমরা রিসিভ করব তা আসবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে, কিন্তু আমরা যখন পেমেন্ট করব আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবো না, আমাদেরকে পেমেন্ট করতে হবে রাজদা সেলসকে।
কিন্তু এভাবে করলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে আমরা ক্রেডিট তো করছি কিন্তু ডেবিট কিছু করতে পারছি না। আবার রাজদা সেলসের কাছে আমাদের কোনো ক্রেডিট ছিল না, কিন্তু যত টাকা পেমেন্ট আমরা করলাম তত টাকা রাজদা সেলসের অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেল। এই অবস্থায় আমরা জার্নাল ভাউচার ব্যবহার করে এই সমস্যাটির খুব সহজেই মীমাংসা করে নিতে পারি। আমরা যদি জার্নাল ভাউচারের ডেবিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে রাখি এবং ক্রেডিটে রাজদা সেলসকে রাখি তাহলে খুব সহজেই ব্যাপারটি মীমাংসা হয়ে যাবে। এই ধরনের সমন্বয় সাধন করা ছাড়াও আমরা জার্নাল ব্যবহার করে কোনো ডিউ এক্সপেন্স অর্থাৎ পড়ে থাকা খরচা, এছাড়া আমরা যদি কোনো এক্সপেন্স বা খরচা আগের থেকে দিয়ে রাখতে চাই সেটিও আমরা জার্নাল ভাউচার ব্যবহার করে নিতে পারবো। এর পরের ভাউচার হিসেবে আমরা চলে যাচ্ছি মেমোরান্ডামে। মেমোরান্ডাম বা মেমো ভাউচার আসলে একটি নন অ্যাকাউন্টিং ভাউচার এবং এটি একটি রেজিস্টার হিসেবেও কাজ করে। নন অ্যাকাউন্টিং ভাউচার বলতে এতে যে কোনো এন্ট্রি করা হোক না কেন সেটি যে সমস্ত লেজার এই ভাউচারে ব্যবহার করা হচ্ছে তাদের উপরে কোনো প্রভাবই ফেলে না। তাহলে আমরা এই ভাউচার ব্যবহার করব কেন? আমরা এই ভাউচার ব্যবহার করে খুব সহজেই যদি কোনো ট্রানজাকশনে কোথাও কোনো গন্ডগোল থেকে থাকে এবং সেটি এখনকার মতো নিষ্পত্তি করা সম্ভব নয়, সেই ভাউচারটির সমস্ত ডিটেলস দিয়ে ভবিষ্যতে গিয়ে কি পরিবর্তন করতে হবে তা এখানে নোট রাখা যেতে পারে। এরপরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি পেমেন্ট ভাউচার ব্যবহার করে আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এক্সপেন্সগুলিকে পরিশোধ করতে পারি। ডাইরেক্ট এক্সপেন্স হিসেবে আমাদেরকে সান্ড্রি ক্রেডিটরকে কোনো টাকা দিতে চাইলে আমরা পেমেন্টের মাধ্যমে দিতে পারবো। এছাড়া ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে অফিস রেন্ট, ইলেকট্রিসিটি বিল, গোডাউন চার্জেস ইত্যাদি খুব সহজেই পরিশোধ করতে পারবো। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ফিজিক্যাল স্টক ব্যবহার করে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অর্থাৎ আমাদের আসল গোডাউনে কোনো স্টক আইটেমের কত পিস স্টক রয়েছে এবং ট্যালিতে ব্যবহার করা গোডাউনে ওই স্টক আইটেম কত পিস রয়েছে তা আমরা মিলিয়ে দেখে কোনো পরিবর্তন করতে চাইলে এই ফিজিক্যাল স্টক ভাউচার ব্যবহার করে নিতে পারবো। এরপরে পারচেজ অর্ডারের সম্বন্ধে আমরা আগেই বলেছি, চলে যাব রিসিপ্ট ভাউচার ব্যবহার করে আমরা আমাদের কোম্পানির ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনকাম খুব সহজেই রিসিভ করে নিতে পারি। ডাইরেক্ট ইনকাম বলতে সেলস থেকে আসা কোনো ইনকাম যা আমরা সাধারণভাবে সান্ড্রি ডেটারের কাছ থেকে রিসিভ করি। এছাড়া ইনডাইরেক্ট ইনকাম বলতে আমরা ইন্টারেস্ট, কমিশন, লটারি ইত্যাদি থেকে কোনো ইনকাম হলে তাও আমরা রিসিপ্ট ভাউচার ব্যবহার করে রেকর্ড করে নিতে পারবো। এরপরে আমরা পাচ্ছি রিসিপ্ট নোট, যেটির কথা আমরা আগেই বলেছিলাম। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি রিজেকশন ইন এবং রিজেকশন আউট। ধরা যাক আমরা কোনো সান্ড্রি ডেটার বা কোনো কাস্টমারকে কোনো স্টক আইটেম সেল করলাম এবং তারা স্টক আইটেমটি রিসিভ করার পরে দেখলো যে এতে কিছু খুঁত রয়েছে বা এটি ব্যবহারের উপযুক্ত আর নেই। এখন আমরা খুব সহজেই রিজেকশন ইন ভাউচার ব্যবহার করে ওই স্টক আইটেম আমাদের গোডাউনে ফেরত আনতে পারি। ঠিক একই রকম ভাবে কোনো স্টক আইটেম পারচেস করার পরে রিজেকশন আউট ব্যবহার করে আমরা ওই স্টক আইটেম ফেরত দিতে পারি। এর পরের ভাউচার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি রিভার্সিং জার্নালকে স্পেশাল জার্নালও বলা হয়, কারণ এই ভাউচার ব্যবহার করে আমরা অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য কোনো এক্সপেন্স রেকর্ড করে রাখতে পারি। একটি উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা যেতে পারে। ধরা যাক 1 ফেব্রুয়ারি 2022 রিভার্সিং জার্নাল ভাউচার ব্যবহার করে কোনো একটি এন্ট্রি রেকর্ড করলাম যেটি 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে। এবার আমরা চাইলেও 1 ফেব্রুয়ারি 2022 আগে বা 28 ফেব্রুয়ারি 2022 পরে গিয়ে ওই এন্ট্রিটিকে আর দেখতে পাবো না, এটি খুব সাধারণভাবেই আনঅ্যাভেলেবল হয়ে যাবে। কিন্তু আমরা চাইলে এর মধ্যবর্তী সময়ে ব্যালেন্স শিট জাতীয় রিপোর্টে এই ভাউচারটিকে দেখতে পেতে পারি। এর পরের অপশন হিসেবে সেলস এবং সেলস অর্ডার আসছে, যেগুলি আমরা আগেই দেখে নিয়েছিলাম। একদম শেষে আমরা পাচ্ছি স্টক জার্নালকে আমরা সাধারণভাবে দুটি কাজে লাগাতে পারি। এক বা একের বেশি স্টক আইটেম আমরা এক গোডাউন থেকে অন্য গোডাউনে ট্রান্সফার করতে চাইছি, স্টক জার্নাল ব্যবহার করে আমরা সেটি খুব সহজেই করে নিতে পারবো। এছাড়া আমরা 2 বা তার বেশি র মেটেরিয়ালকে যদি কোনো ফিনিশড গুডসে ট্রান্সফার করতে চাই অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করতে চাই তাও আমরা স্টক জার্নাল ব্যবহার করে নিতে পারবো। আমরা দেখে নিলাম যে প্রাথমিকভাবে আমরা ট্যালি ERP9 এ কি ভাউচার পাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন দেওয়ার থাকলে কমেন্টে জানাবেন। এছাড়া শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।